নমস্কার নমস্কার নমস্কার। আপনারা শুনছেন কৃপি কলোনি। আর আজ কৃপি কলোনিতে শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার সিরিজের গোয়েন্দা গল্প। বিমল কুমার হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্ট দুটি বিখ্যাত চরিত্র। বাঙালি বিমল কুমারকে মনে রেখেছে তাদের দুঃসাহসিক অভিযানের জন্য। তবে আজকের গল্পটার স্বাদ একটু অন্যরকম। আজ শুনবেন বিমল কুমারকে নিয়ে হেমেন্দ্র কুমার রায়ের লেখা গোয়েন্দা গল্প। কৃপি কলোনিতে শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার সিরিজের গোয়েন্দা গল্প বাবা মুস্তাফার দাড়ি। বিমল ও আমরা দুজনেই নিছক অ্যাডভেঞ্চারের ভক্ত। সাধারণ গোয়েন্দাগিরি নিয়ে কোনোদিন মাথা ঘামাতাম না, কিন্তু গোয়েন্দার প্রধান প্রধান গুণ অর্থাৎ পর্যবেক্ষণ শক্তি, চিন্তাশীলতা আর নানা বিষয়ে অভিজ্ঞতা, এইগুলো আমাদের দুজনেরই যথেষ্ট ছিল। এইসব কারণে আমরা মাঝে মাঝে খুব সহজেই এমন সব শক্ত মামলারও কিনারা করে ফেলতাম, বড় বড় পেশাদার গোয়েন্দারাও যাদের মধ্যে তল খুঁজে পাননি। এই রকমেরই একটি ঘটনার কথা আজ তোমাদের কাছে বলতে চাই। ড্রাগনের দুঃস্বপ্নের গল্প যারা শুনেছেন, বিমল ও কুমার মানে আমার সঙ্গে ইন্সপেক্টর সুন্দরবাবুর প্রথম পরিচয় কি করে হয়, এর মধ্যে নিশ্চয়ই তারা ভুলে যায়নি। ওই ঘটনার কিছুদিন পরের কথা। বিমল ও আমি একদিন সকালে বেড়াতে বেড়াতে অকারণেই সুন্দরবাবুর থানায় গিয়ে হাজির হলাম। একটা টেবিলের ধারে সুন্দরবাবু চিন্তিত মুখে মাথার টাকে হাত দিয়ে বসেছিলেন। আমাদের পায়ের শব্দে মুখ তুলে দেখে বললেন, এই যে একেবারে যুগলে উদয়, ব্যাপার কি? আমি হেসে বললাম, কিছুই নয়, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দুটো গল্প করে যাই। সুন্দরবাবু হতাশভাবে বললেন, আর গল্প করব? পোড়া অদৃষ্টে কি সে সুখ আছে? একটা বিচ্ছিরি মামলা নিয়ে মহা ঝঞ্ঝাটে পড়ে গেছি ভাই। তবু এসে যখন পড়েছেন, দু কাপ চা খেয়ে যান। বিমল একটা চেয়ার টেনে বসে পড়ে জিজ্ঞেস করলো, তা মামলাটা কি শুনতে পাই না? শুনে কোনোই লাভ হবে না ভায়া, এ মামলার কিনারা করা অসম্ভব। তবু শুনতে দোষ কি? তাহলে শুনুন। দিন কয়েক আগে আমারই এলাকায় এক রাত্রে হরেনবাবু নামে একটি ভদ্রলোক খুন হয়েছেন। শুনে সকালে তদন্ত করতে গেলুম। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরময় বইছে রক্তের ঢেউ, আর চারিদিকে ছড়ানো কতগুলো জিনিসপত্র। তারই মাঝখানে হরেনবাবুর দেহ পড়ে রয়েছে। তার মুখে, কাঁধে আর বুকে 3টে গভীর ক্ষত। সেগুলো ছোড়ার আঘাত বলেই মনে হলো। ঘরের অবস্থা দেখে বুঝলুম হত্যাকারীর সঙ্গে হরেনবাবুর রীতিমতো জোজাজুজি করেছিলেন। মেঝেতে একটা মাঝারি আকারের ঘড়ি পড়ে রয়েছে। ঘড়িটা রাত 12টা বেজে বন্ধ হয়ে গেছে। দেখে বোঝা গেল ঠিক ওই সময়েই ঘটনাটা ঘটেছে। রক্তের মধ্যে পাওয়া গেল কতগুলো নিখুঁত জুতোর ছাপ। হরেনবাবুর সঙ্গে ওই বাড়িতেই তার ছোট ভাই সুরেন বাস করে। হরেনবাবু বিপত্নী আর নিঃসন্তান। সুরেন এখনো বিবাহ করেনি। বাড়িতে ওরা দুজন ছাড়া আর একজন প্রায়
কালা বুড়ো চাকর থাকে। ঘটনার সময়ে সে একতলার ঘরে শুয়ে ঘুমাচ্ছিল। তার কানে কোনো গোলমালই ঢোকেনি। বাড়ির সদর দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হত্যাকারী কোনো জিনিসই চুরি করেনি। বাড়ি খানা তল্লাশ করতে করতে সুরেনের ঘরে পাওয়া গেল একজোড়া রক্তমাখা জুতো। সে জুতো তারই, আর সেই জুতোর সঙ্গে হত্যাকারীর পদচিহ্ন অবিকল মিলে গেল। খুব সহজেই মামলার কিনারা হলো ভেবে আমি তক্ষুনি সুরেনকে গ্রেপ্তার করলুম। কিন্তু সুরেনকে বোধহয় আবার ছেড়ে দিতে বাধ্য হব। কেন? সমস্যাটা কি? সুরেন বলে ঘটনার রাত্রে সে তার এক বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত খেটে খুঁটে সে সেইখানেই শুয়ে পড়ে। তার পরদিন সকালে বাড়িতে ফিরে সেই প্রথম হত্যাকাণ্ড আবিষ্কার করে। সুরেনের এই বন্ধুর বাপ হচ্ছেন কলকাতা পুলিশের আর এক ইন্সপেক্টর। তার নাম অবিন বাবু। বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা দেখে আমরা জেনেছি হত্যাকাণ্ড হয়েছে রাত 12টার সময়। সব ব্যবচ্ছেদ করে ডাক্তারও সেই মত প্রকাশ করেছেন, কিন্তু ইন্সপেক্টর অবিনবাবু বলেন সুরেন সে রাতে তার বাড়ি ছেড়ে 1 মিনিটেরও জন্য বাইরে যায়নি। কেবল অবিনবাবু নন, বিবাহ সভায় যারা উপস্থিত ছিলেন তারা সকলেই এক বাক্যে এই সাক্ষী দিয়েছে। তারপরেও আর সুরেনবাবুকে ধরে রাখি কি করে? তার উপরে তার সপক্ষে আর একটা মস্ত প্রমাণ রয়েছে। প্রমাণ? কি প্রমাণ? মৃত হরেনবাবুর হাতের মুঠোর মধ্যে গাছ কয় পাকা চুল পাওয়া গিয়েছে। চুলগুলো নিশ্চয়ই হত্যাকারীর। ধস্তাধস্তি করবার সময়ে হরেনবাবু যে হত্যাকারীর চুল চেপে ধরেছিলেন তাতে আর সন্দেহ থাকতে পারে না। কিন্তু এদিকে সুরেনের মাথায় একগাছা পাকা চুলও নেই। আচ্ছা, তা চুলগুলো একবার আমাকে দেখাবেন? কেন দেখাবো না, এই নিন। বলে সুন্দরবাবু ছোট্ট একটা কাগজের মোড়ক এগিয়ে দিলেন। মোড়কটা খুলে বিমল বলল, আচ্ছা, তা একটা ম্যাগনিফাইং গ্লাস দিতে পারেন? তা যেন দিচ্ছি, কিন্তু অতটা খুঁটিয়ে দেখবার কিছু নেই। ওগুলো পাকা চুল, আর সুরেনের মাথায় চুল সব কালো। আপাতত এইটুকুই যথেষ্ট। এই চুলগুলো কি প্রমাণ দিচ্ছে জানেন? হত্যাকারীকে মৃত হরেনবাবু চিনতেন। আর খালি তার মাথার লম্বা পাকা চুল নয়, মুখেও দাড়ি গোঁফ ছিল। সুন্দরবাবু ভয়ানক আশ্চর্য হয়ে বললেন, হ্যাঁ, তা কি করে জানলেন আপনি? তা না হয় পরে বলবো। হ্যাঁ, আপনি আর নতুন কিছু আবিষ্কার করতে পারেননি? না ভাই, তবে হরেনবাবুর মৃত্যুর দিন 10 পরে প্রকাশ পেয়েছে তার এক আত্মীয় মরবার সময় উইল করে তাদের 2 ভাইকে 1 লক্ষ টাকা দান করে গিয়েছেন। কিন্তু এই উইলের খবর তারা কেউ জানতেন না, কারণ হরেনবাবুর মৃত্যুর মোটে 4 দিন আগে ওই আত্মীয়টিও মারা পড়েন। এখন অ্যাটর্নি বাড়ি থেকে এই খবর সবে প্রকাশ পেয়েছে। বিমল অল্পক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, তাহলে হরেনবাবুর অবর্তমানে এখন সুরেনই সব টাকার মালিক হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু সুরেনও যদি ফাঁসি কাটে ঝোলে, তাহলে তাদের সব সম্পত্তি যাবে হরিহরের হাতে। হরিহর? হরিহর আবার কি? হরেন আর সুরেনের খুড়তুতো ভাই, ঠিক পাশেই তার বাড়ি। তা সেখানে কিছু খোঁজ নিয়েছেন? তা আবার নিইনি, আমি কি এমনই কাঁচা ছেলে হে? কিন্তু হরিহর সমস্ত সন্দেহের বাইরে,
কারণ প্রথমত খুনের সময়ে সে উইলের ব্যাপারে জানতো না, আর জানলেও সুরেন থাকতে তার সম্পত্তি লাভের কোনো সম্ভাবনাই নেই। দ্বিতীয়ত তার পায়ের জুতো হত্যাকারীর জুতোর দাগের চেয়ে 1 ইঞ্চি ছোট। তৃতীয়ত তারও মাথায় পাকা চুল নেই। আর চতুর্থত সে পাবলিক থিয়েটারের অভিনেতা। ঘটনার দিনে থিয়েটারে এক বিশেষ অভিনয় ছিল, অর্থাৎ সারা রাত্রিব্যাপী অভিনয়। 3খানা নাটকে তার পাঠ ছিল। আমি থিয়েটারে গিয়ে খোঁজ নিয়ে জেনেছি যে হরিহর ঘটনার পরদিন ভোর 6:30টায় বাড়িতে ফিরেছে। বিমলবাবু, আপনাদের সঙ্গে গল্প করব কি? আমি এখন অকুল পাথরে ভাসছি। গল্প করতে আমার একটুও ভালো লাগছে না। বিমল উঠে দাঁড়িয়ে বলল, না, আপনার দুরবস্থা দেখে আমার ভারী দুঃখ হচ্ছে। আচ্ছা, আজ আর বেশিক্ষণ আপনার সময় নষ্ট করব না, কেবল একটি কথা জিজ্ঞেস করে বিদায় হব। কি কথা? হ্যাঁ, ঘটনাস্থলের কাছে মাঝরাতে সেদিন যে পাহারাওয়ালা রাস্তায় পাহারায় ছিল, তাকে একবার ডেকে দিন। পাহারাওয়ালা এলো। বিমল জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমার নাম চন্দর সিং। আচ্ছা চন্দর সিং, যে বাড়িতে খুন হয় তার কাছ থেকে কত তফাতে তুমি পাহারায় ছিলে? হ্যাঁ, 5-6খান বাড়ি পড়ে। খুন হয়েছে রাত 12টার সময়, তা তখন তুমি ঘুমিয়ে পড়োনি তো? বিমলের কথায় চন্দর সিং ভীষণ আহত হলো। সেই রকম কণ্ঠে বলল, পাহারা দিতে দিতে আমি ঘুমাই না হুজুর। তা বেশ বেশ, তুমি দেখছি অসাধারণ পাহারাওয়ালা। তাহলে রাত 12টার সময় তুমি কি কোনো আর্তনাদ শুনতে পেয়েছিলে? নেহি হুজুর, তেমন কোনো শব্দ তো আমার কানে আসে নাই। আচ্ছা, এখন তো শীতকালের রাত, রাত 12টার সময়ে পথে খুব কম লোক চলে। আচ্ছা চন্দর সিং, ঘটনাস্থলের কাছে রাত 12টার সময় তুমি কি কোনো এমন লোককে দেখেছিলে যাকে দেখলে সন্দেহ হয়? 3-4 জন আদমিকে দেখেছিলুম বাবু, কিন্তু কারোর উপরও সন্দেহ হয়নি। আচ্ছা, তুমি এমন কোনো লোককে দেখোনি যার মাথায় ছিল লম্বা পাকা চুল আর মুখে ছিল পাকা গোঁফদাড়ি? हाँ हाँ हुजूर, देखा था। एक बुढ़ा बांगाली मुसलमान 12 बजने की करीब हमार सामने दिए से हन हन করে চলে গিয়েছিল। অত রাতে বুড়ো মুসলমান ঠিক দেখেছো? হ্যাঁ বাবু। তা তুমি কি করে জানলে যে সে বাঙালি মুসলমান? তার পরনে ছিল बंगाली के जैसे अलखल्ला और धोती और पेरान, लेकिन पश्चिम मुसलमानদের মতো তার মাথায় ছিল লম্বা পাকা চুল और मुंह में था लंबा सफ़ेद मूछ दाढ़ी। তাকে দেখে তোমার কোনো সন্দেহ হয়নি? চন্দর সিং অল্পক্ষণ ভেবেই বলে উঠল, शक नहीं हुआ, लेकिन একটা কথা মনে হয়েছিল। তার মাথার চুল আর মুখের গোঁফদাড়ি বেজায় বড় মতো, ধবধবে সাদা, কিন্তু সে হনহন করে হাঁটছিল খুব জোয়ান লোকের মতো। এই কথায় বিমল যেন ভীষণ উৎসাহিত হয়ে উঠল। সাবাস চন্দর সিং, তুমি এতটা লক্ষ্য করেছিলে? সত্যি তুমি দেখছি অসাধারণ পাহারাওয়ালা। আচ্ছা, আমার আর কিছু জানবার নেই তোমার কাছ থেকে, তুমি এখন যেতে পারো। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, কি আশ্চর্য বিমলবাবু, এই বুড়ো বাঙালি মুসলমানটিকে আপনি আবার কোথা থেকে আবিষ্কার করলেন? আমরা পেয়েছি কেবল গাছ কয়েক লম্বা পাকা চুল, কিন্তু দাড়ি গোঁফি বা আপনি কেমন করে দেখতে পেলেন? বিমল সহাস্যে বলল, মানুষ চক্ষু আর কল্পনা শক্তি ব্যবহার করলে অনেক কিছু দেখা যায় সুন্দরবাবু। আমার মত কি জানেন?
হত্যাকারীকে হরেনবাবু চিনতেন, তাই সে ছদ্মবেশ পরে খুন করতে গিয়েছিল। খালি পাকা চুলে মুখ লুকোনো যায় না, গোঁফদাড়িরও দরকার হয়। তাহলে আপনি বলতে চান খুনির মাথায় পাকা চুলের তলায় ছিল কাঁচা কালো চুল? আমরা যে সুরেনকে ধরেছি তার মাথাতেও কালো চুল আছে, তবে কি সুরেনই খুনি? বাধা দিয়ে বিমল বলল, শীঘ্রই আবার দেখা হবে, তখন সব বলবো। আজ আসি, চলো কুমার। এই বলে সে আমার হাত ধরে থানা থেকে বেরিয়ে এলো। সুন্দরবাবু চেয়ারের উপর আড় হয়ে পড়ে মুখভঙ্গি করে বললেন, বিমলবাবু একটি আস্ত পাগল, খালি আস্ত নয়, মস্ত পাগল। পরদিন সকালে আমি আর বিমল আবার থানায় গেলাম। থানায় গিয়ে দেখলাম সুন্দরবাবুর সঙ্গে একটি যুবক অত্যন্ত উত্তেজিতভাবে জোরে জোরে সিগারেটের দম মারতে মারতে হাত মুখ নেড়ে কথা বলছিল। লক্ষ্য করে দেখলাম যুবকের মাথায় বাবরি কাটা চুল, মুখে পাউডারের চিহ্ন, গায়ে ফুলদার পাঞ্জাবি, পরনে জড়িপাড় দেশি কাপড়, পায়ে বাহারি লপেটা। হ্যাঁ, লোকটা রীতিমতো শৌখিন বটে। আমাদের দেখে সুন্দরবাবু বললেন, আরে আসুন আসুন, নমস্কার। আবার এক নতুন কাণ্ড দেখুন, জাল পুলিশের মামলা। এক্ষুনি আবার হন্তদন্ত হয়ে তদন্তে ছুটতে হবে। যত বদমাইশ জুটেছে কিনা আমারই এলাকায়। জাল পুলিশের মামলা? হ্যাঁ, এই ভদ্রলোকেরই নাম হরিহর বাবু, হরেনবাবুর খুড়তুতো ভাই। ইনি সকালবেলায় থানায় অভিযোগ করতে এসেছেন। কাল দুপুরে পুলিশের লোকেরা নাকি ওদের থিয়েটারে গিয়ে গোলমাল করে, আর ওর সাজঘরে গিয়ে জিনিসপত্র তছনছ করে এসেছে। অথচ সত্যি কথা বলছি বিমলবাবু, আমরা এর বিন্দু বিসর্গও জানি না। বিমল হাসি মুখে ফিরে দাঁড়িয়ে বলল, নমস্কার হরিহরবাবু, আপনি নিজেই থানায় এসেছেন দেখে সুখী হলুম, কারণ নইলে আমাদেরই এক্ষুনি আপনার বাড়িতে ছুটতে হতো। হরিহর বিস্মিতভাবে ফ্যালফ্যালে চোখে বলল, মশাইকে তো এ জন্মে দেখেছি বলে মনে হচ্ছে না। হুম, এ জন্মেও দেখেননি, আর গেল জন্মেও দেখেননি বোধ হয়, কারণ আপনি আর আমরা এক জগতে বাস করি না তো। কিন্তু আমাকে না চিনলেও আপনি এই চুল গোঁফদাড়িকে চেনেন কি? হরিহরের মুখ হঠাৎ রক্তশূন্য হয়ে গেল। তারপরেই সামলে নিয়ে সে বলল, ওগুলো ওগুলো কার ওগুলো কার আমি জানি না, আমি ওগুলো কার আমি জানি না। জানেন না? বেশ বেশ, তাহলে একটু ভালো করে বসুন, ধীরে সুস্থে একটা ছোট্ট গল্প শুনুন। এ গল্পেরও পাত্রদের নাম হরেন সুরেন দুই সহোদর, আর তাদের খুড়তুতো ভাই হরিহর। হরেন সুরেনের নামে এক আত্মীয় 1,00,000 টাকা দিয়ে গেলেন, কিন্তু তারা সে সৌভাগ্যের কথা টের পাওয়ার আগেই অ্যাটর্নি বাড়ির কেরানি সুবোধের মুখ থেকে হরিহর খবরটা জেনে ফেললে। কারণ তারা দুজনেই এক থিয়েটারে অভিনয় করত। হরিহর দেখল রাতারাতি বড়লোক হওয়ার এ একটা মস্ত সুযোগ। উইলের কথা এখনও কেউ জানে না। এই অবসরে হরেন আর সুরেনকে পথ থেকে সরাতে পারলেই লাখ টাকা তার হাতের মুঠোয়। হরিহর মূর্খ হলেও বোকা নয়।
চট করে একটা শয়তানি ফন্দি এঁটে ফেলল। সে রাত্রে তাদের থিয়েটারে বিশেষ অভিনয়। 3-3টে পালা শেষ হতে রাত কাবার হয়ে যাবে। প্রথম পালা কণ্ঠহাস শুরু হলো সন্ধ্যার মুখে। তারপর আরম্ভ হলো চন্দ্রগুপ্ত রাত 11টার সময়। এ পালায় হরিহর সাজলো আলেকজান্ডার। মিনিট 15-র মধ্যে তার পাঠ শেষ হয়ে গেল। তারপর শেষ পালা আলিবাবায় তার বাবা মুস্তাফা সাজবার কথা, অর্থাৎ মাঝে তার একটানা ঘন্টা 5 ছুটি। হরিহর সবাইকে জানালে সে থিয়েটারের ওপরের একটা ঘরে এই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেবে, কিন্তু সে ঘুমাতে গেল না। থিয়েটার থেকে তার বাড়ি মিনিট 15-র পথ। হরিহর লুকিয়ে বাড়িতে গিয়েই হাজির হলো, কারণ সে জানতো থিয়েটারের সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। তার পাঠের সময় না হলে কেউ তাকে খুঁজবে না। হরিহর বাবা মুস্তাফার পাকা চুল আর দাড়ি গোঁফ সাজঘর থেকে লুকিয়ে সঙ্গে এনেছিল। নিজের বাড়িতে এসে সেইগুলো সে পরে নিল, কারণ এবার তাকে পাশের বাড়িতে যেতে হবে, যেখানে সবাই তাকে চেনে। হরিহর নিজের বাড়ির ছাদ থেকে পাশের বাড়িতে গেল। সে জানতো সুরেন আজ বিয়ে বাড়িতে থাকবে, তাই প্রথমে সে সুরেনের শূন্য ঘরে ঢুকে জুতো চুরি করল। তারপর অন্য ঘরে গিয়ে হরেনকে আক্রমণ করল। হরেন তাকে বাধা দিতে গেল, পারল না। কেবল হরিহরের মাথার এক গোছা পরচুলা রইল তার হাতের মুঠোয়। ধস্তাধস্তির সময় ঘরের টেবিলের ওপর থেকে ঘড়িটা যে মাটিতে পড়ে ঠিক রাত 12টায় বন্ধ হয়ে গেল, এটাও সে জানতে পারল না। জানলে নিশ্চয়ই সে সাবধান হতো। খুনের পর হরিহর সুরেনের জুতো পরে রক্তের উপরে পায়ে হেঁটে চলে বেড়ালো। তারপর সরে পড়বার আগে জুতো জোড়া যথাস্থানে রেখে দিয়ে গেল। হরিহর বুঝলে ভাতৃহত্যার অপরাধে ধরা পড়ে সুরেনের ফাঁসি হবেই। তখন লাখ টাকা ভোগ করবে সে একলা। এক ঢিলে মরবে 2 পাখি। ঘণ্টা দেড়েকের মধ্যেই হরিহর থিয়েটারে ফিরে ওপরের ঘরে ঢুকলে, কিন্তু থিয়েটারে পালিয়ে আসবার সময়ে সে যে তাড়াতাড়িতে নিজের ছদ্মবেশ খুলে ফেলতে ভুলে গিয়েছিল, পাহারাওয়ালা চন্দর সিংয়ের মুখ থেকে আগেই আমরা সেটা জানতে পেরেছি। ওদিকে থিয়েটারে আলিবাবার সময়েও তাকে স্টেজে না দেখে ড্রেসার ওপরে এসে হরিহরের কপট নিদ্রা ভঙ্গ করল। সে যে থিয়েটারেই শুয়েছিল তারও একজন সাক্ষী রইল। হরিহর বাবা মুস্তাফার পরচুলা পরে সে রাত্রে যখন যখন অভিনয় করতে নামলো, তখন 2টি সত্য জানতে পারেনি। প্রথমটি হচ্ছে, মৃত হরেনের মুঠো চুলের সঙ্গে মুস্তাফার মাথার ছেঁড়া পরচুলা মেলানো সম্ভবপর হবে। আর দ্বিতীয়টি হচ্ছে, বাবা মুস্তাফার দাড়ির এক অংশে মৃত হরেনের রক্ত লেগে আছে। সে নির্ভাবনায় পরচুলা সাজঘরেই রেখে গেল। এই হচ্ছে সেই পরচুলা। হরিহর নিজেই একবার পরীক্ষা করে দেখুক। কিন্তু কে পরীক্ষা করে দেখবে? হরিহর তখন চেয়ারের ওপর বসে বসেই দারুণ আতঙ্কে অজ্ঞান হয়ে গেছে। সুন্দরবাবু কিছুক্ষণ বিস্ময়ে স্তম্ভিত হয়ে থাকবার পর বললেন, আপনি কি তন্ত্রমন্ত্র শিখেছেন বিমলবাবু? এত অসম্ভব কথা জানলেন কি করে? আপনিও যদি আমার মতো যত্ন করে হরেনের মুঠো চুলগুলো পরীক্ষা করতেন, তাহলেই বুঝতে পারতেন ওগুলো রুক্ষ মরা চুল, অর্থাৎ পরচুলা। আর তাইতেই সর্বপ্রথম আমার সন্দেহ হলো হত্যাকারী নিশ্চয়ই সকলের পরিচিত লোক, তাই ছদ্মবেশ পরে খুন করতে যায়। তারপর যখন শুনলুম হরেন সুরেনের অবর্তমানে লাখ টাকার মালিক হবে হরিহর, তখনই আমার কড়া নজর পড়ল তার উপরে। সে
থিয়েটারের অভিনেতা শুনে আমার সন্দেহ আরও দৃঢ় হলো। কারণ কে না জানে অভিনেতারাই পরচুলা নিয়ে নাড়াচাড়া করে। এই একটা ছোট্ট সূত্র আপনার চোখ এড়িয়ে গিয়েছিল বলেই আপনি গোলক ধাঁধার পথে বিপদে ঘুরে বেড়াচ্ছিলেন। দেখলেন তো সুন্দরবাবু, এক টুকরো পরচুলা থেকে কেমন রহস্য সমাধান করা যায়। সুন্দরবাবু নিজের গালে ঠাস করে এক চড় বসিয়ে দিয়ে বললেন, স্বীকার করছি আমি হচ্ছি মস্ত হাঁদা গঙ্গারাম। কিন্তু তারপর কি হলো? তারপর আর কি, পথ খুঁজে পেয়েই আমি থিয়েটারে ছুটলুম। জাল পুলিশ সেজে খোঁজ খবর নিতে লাগলো। হ্যাঁ, ইতিমধ্যে অ্যাটর্নি বাড়িতেও গিয়ে খবর পেয়েছি ওখানকার কেরানি সুবোধ হরিহরের সঙ্গে অভিনয় করে, আর লাখ টাকার উইলের গুপ্ত কথা তার কাছ থেকেই হরিহর সব আগে জানতে পারে। থিয়েটারে গিয়ে প্রথমে আমি খোঁজ নিলুম ঘটনা রাত্রে হরিহর কখন কোন নাটকে অভিনয় করেছিল। হিসাব করে দেখলুম রাত 11টার পর প্রায় ঘন্টা 5 তাকে সাজতে হয়নি। আর সেই সময়টার মধ্যে কেউ খোঁজও নেয়নি যে সত্যি সত্যিই সে থিয়েটারে আছে কিনা। তারপর আমার কাজ খুব সোজা হয়ে গেল। এর ওপর সাজঘরে খানা তল্লাশি করে যখন বাবা মুস্তাফার ছেঁড়া চুল আর রক্তাক্ত দাড়ি পাওয়া গেল, তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। বাকি গল্পটা আমি আন্দাজে রচনা করেছি, কিন্তু তা যে মিথ্যে নয় সেটা আপনারা সকলেই দেখছেন তো। আচ্ছা সুন্দরবাবু, তাহলে আমাদের কাজ ফুরোলো, এখন আমরা সরে পড়ি, কি বলেন? বিমল চলে যাওয়ার উদ্যোগ করতেই সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মহা উৎসাহে বিমলের হাত চেপে ধরে বললেন, সে কি বিলক্ষণ! আমার ঘাট থেকে এত বড় বোঝা নামিয়ে দিলেন, অন্তত কিছু মিষ্টি মুখ করে যান। ওরে কে আছিস রে, শিগগির 1 টাকার ভালো সন্দেশ রসগোল্লা নিয়ে আয় তো। কেউ একজন বলেছেন, তোমার সর্বনাশা দাড়ির জন্য ভেঙেছে তোমার হাটে হাঁড়ি। কে বলেছেন আমি জানি না, এখন আমি বললাম। যাই হোক, কৃপি কলোনিতে শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার সিরিজের গোয়েন্দা গল্প বাবা মুস্তাফার দাড়ি। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমেন। বিমলের ভূমিকায় ছিল বিবেক, সুন্দরবাবুর ভূমিকায় ছিল তরুণ, পাহাড়ওয়ালার ভূমিকায় ছিল বলাই, হরিহরের ভূমিকায় ছিল গৌরাঙ্গ। গল্পের সাউন্ড মিক্সিং, এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।